এপিসোড 11 এর শুরুতে আমরা রায় এবং সেনাকে দেখি। রায় ক্রিস্টালটির দিকে তাকিয়ে আছে। সে সেনাকে বলছে যে সে বুঝতে পেরেছে সেই রাতে তার বাড়িতে কে এসেছিল। ঠিক তখনই ইয়ংবিন কল করে জানায় যে জেয়ের জ্ঞান ফিরেছে। পরবর্তী দৃশ্যে সবাই জেয়ের সাথে দেখা করতে আসে। ডাক্তার জেকে চেক করছিল। পরে রায়ও সেখানে আসে। রায় জেকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো। যে জিজ্ঞাসা করে হাইজু কোথায়। এরপর সে কিছু বলতে পারে না। সবাই বাইরে চলে আসে এবং বলতে থাকে যে সে কেন হাইজুর নাম নিল। বসং রায়কে বলে তুমি কি কিছু জানো। পরবর্তী দৃশ্যে রায় এবং সেনাকে গাড়িতে দেখা যায়। রায় ক্রিস্টালটি সম্পর্কে জানাচ্ছিল তাকে। আমরা অতীতের দৃশ্য দেখতে পাই। রায় বলছে যে ওই ক্রিস্টালটি হাইজু কিনেছিল। পুরো দেশে মাত্র দুইটি ছিল। একটি সে নিয়েছিল এবং একটি আমার কাছে ছিল। কিন্তু সেই ক্রিস্টালটি আমার বাড়িতে পাওয়া গেছে। এর মানে হলো হাইজু আমার বাড়িতে এসেছিল। সেনা বলে যে আমাদের এই কথা পুলিশকে জানানো উচিত, কিন্তু এমনটা করলে তোমার জন্য ভালো হবে না। আমাদের কি এটা করা উচিত? তুমি কি এ ব্যাপারে নিশ্চিত? রায় বলে যাই হয়ে যাক আমাদের এই বিষয়টি ফাঁস করতেই হবে। ভবিষ্যতে যাই ঘটবে আমি তা সহ্য করে নেব। সেনা তাকে বিদায় জানায়। সে নিজের বাড়ির ভেতরে আসে, কিন্তু কিছু সময় পরে চুংজে তাকে কল করে এবং বলে আমার কাছে এসো, আমি কিছু দেখাতে চাই তোমাকে। পরবর্তী দৃশ্য চুংজের কাছে আসে। চুংজে বলে যে সে বাগান দেখতে গিয়েছিল, যেটি রায়ের বাড়ির পাশে। কারণ যে বলেছিল যে রাতে সেখানে ফোন বাজছিল যখন আমি ইয়ং এর কাছে কল করেছিলাম। এখন চুংজে দেখায় যে সেখানে একটি ক্যামেরা ছিল এবং তাতে সব রেকর্ড হয়ে গেছে। সেখানে দেখা যায় একজন লোক বাগান দিয়ে যাচ্ছিল। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু তার কাছে কোনো ছাতা ছিল না। এটা খুব অদ্ভুত। সানা বলে যে এটি কোনো মেয়েও হতে পারে। আমরা সম্প্রতি জানতে পেরেছি এবং আমাদের মনে হচ্ছে এটি হাইজু হতে পারে। সে রায়ের বাড়িতে এসেছিল। চুংজে বলে ঠিক আছে, আমি আরো তদন্ত করব। সেনা তাকে ধন্যবাদ জানায়। চুংজে বলে ধন্যবাদ দিও না, আমি এসব করছি যাতে রায় নির্দোষ প্রমাণিত হয় এবং আমাদের বাড়ি থেকে চলে যায়। তারপর আমার কাছে একটি সুযোগ থাকতে পারে। সেনা বলে তুমি কোন সুযোগের কথা বলছো? চুংজে বলে কিছু না। সেনা ফুটেজ নিয়ে নামসুকের কাছে আসে এবং বলে যে ঠিকমতো বোঝা যাচ্ছে না এটি কে, কিন্তু একটা কথা নিশ্চিত যে সেই রাতে সেখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল। নামসুক বলে যে তুমি ভালো কাজ করেছো, কিন্তু আমি কিছু করতে পারছি না, কারণ বঙ্গন ওই জেদ ধরে আছে যে সে রায়কে নির্দোষ প্রমাণ করতে দেবে না। জানি না সে কেন এমনটা করছে। তখনই নামসুকের কাছে কল আসে। জানানো হয় যে যে বঙ্গনের সাথে দেখা করতে চায়। পরবর্তী দৃশ্যে বঙ্গনকে দেখা যায় যে জেয়ের সাথে দেখা করতে আসে। এবার যে জানায় তার সাথে কি হয়েছিল। সে রাতে সে বসংয়ের সাথে কথা বলছিল। এরপর হাইজু তাকে কল করে দেখা করতে বলে। পরে সে দেখা করতে আসে। আমরা এই দৃশ্যটিও দেখি। হাইজু জের কাছে আসে এবং বলে তুমি ঠিক আছো? তুমি এই জায়গায় এসেছো কারণ তুমি তোমার প্রথম পারফরমেন্স এখানেই করেছিলে। যে সায়দে এবং বলে যে আমি ইউসাংকে মিস করছিলাম, তাই এখানে চলে এসেছি। হাইজি বলে ঠিক আছে, এবার তুমি আমাকে বলতে পারো সেখানে ঠিক কি হয়েছিল। কিন্তু যে বলে আমি বলতে পারবো না, এটা জটিল। তুমি জানো যে আমি কাউকে মারতে পারি না, আমি ইউসাংকে মারিনি। হাইজি বলে আমি জানি তুমি মারোনি, তুমি এমন কাজ কখনই করতেই পারো না। কিন্তু তুমি সেই রাতে ইউসাং এর সাথে দেখা করতে গিয়েছিলে। যে তার দিকে তাকিয়ে বলে তুমি কিভাবে জানলে? হাইজে বলে এই খবর নিউজে এসেছিল, তাই আমি জানি। চলো আমি তোমাকে খাইয়ে দেই। পরবর্তী দৃশ্যে খাবার খেয়ে সে গাড়িতে যাচ্ছিল। তারপর আমরা সেই দৃশ্য দেখি যেখানে জে সেনার সাথে কথা বলছিল, ভয়েস রেকর্ডিং সেন্ড করেছিল। যেখানে সে জানাচ্ছিল যে যখন আমি ইউসাং এর কাছে গিয়েছিলাম, কল করছিলাম, তখন ফোন বাগানে বাজছিল। কিন্তু তখনই কেউ আসে এবং সে আর রেকর্ডিং করতে পারে না। এটি হাইজু ছিল এবং সে বলে তুমি এখানে কি করছো? তুমি কি যাবে না? সে বলে যে আমি যাচ্ছি, কিন্তু তখনই সে অজ্ঞান হয়ে যায়। যে সাথে এই কথাটিও জানায় যে ইউসাং বলেছিল যে আমি রায়ের সাথে দেখা করতে যাব এবং কন্ট্রাক্ট নিয়ে কথা বলবো। আমি হাসপাতালে ছিলাম, অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করছি, কিন্তু সে আসেনি। তারপর আমি ইউসাং এর সাথে দেখা করতে গিয়েছিলাম এবং দরজা নক করছিলাম। আমি এই কথা কাউকে বলিনি কারণ মানুষ আমার উপর সন্দেহ করতে পারে। আপনি কি জানেন আমি আপনাকে এসব কেন বলছি? কারণ আপনারা নির্দোষ মানুষ রায়ের উপর তদন্ত করছেন। আমাদের এমনটা করা উচিত নয়। আমাদের হাইজের উপর তদন্ত করা উচিত। আমার মনে হয় সেই সব করেছে।
পরবর্তী দৃশ্যে সেনাকে দেখা যায় যে তার অফিসে আসে। পরে সেনা রায়ের কাছে কল করে এবং জিজ্ঞাসা করে তুমি কোথায়। রায় বলে যে আমি হাসপাতালের বাহিরেই আছি, আমি এখনো জিয়ের সাথে দেখা করতে পারছি না, পুলিশ নিষেধ করছে। সেনা জানায় যে হাইজু খুব শীঘ্রই দেশ ছেড়ে যেতে চলেছে। রায় ইয়ংবেনকে দেখে এবং বলে যে সে আসছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। ইয়ংবেন রায়ের কাছে আসে। রায় দুঃখ প্রকাশ করে, বলে যে আমার কারণে সবার ক্ষতি হয়েছে। কিন্তু ইয়ংবিন বলে তুমি এমনটা বলো না, তুমি নির্দোষ, তুমি কিছু করনি। ইউসাং যাই করতো তার রেকর্ডিং করে রাখতো। যাই হোক, একদিন সত্য সামনে আসবেই। পরবর্তী দৃশ্যে বঙ্গনকে দেখা যায় যে এর কথাগুলো মনে করছে। সে বলছিল নির্দোষ মানুষকে ফাঁসাবেন না, হাইজুর তদন্ত করুন। পরে তার সাথে দেখা করতে সেনা আসে। সেনা কিছু প্রমাণ দেখায় যা হাইজুর বিরুদ্ধে ছিল। সেনা জানায় যে সেই অপরাধী হওয়া উচিত, এর তদন্ত করুন। কিন্তু বঙ্গন বলে আমি জানি না। সেনা বলে তুমি সবকিছুর আগে থেকেই জানো, তুমি কেবল রায়কে ফাঁসাতে চাও, কিন্তু এমনটা করো না, সে একেবারে নির্দোষ। আমি জানি তুমি কেন এমন করছো, এর কারণ তোমার বাবা, কিন্তু নিজের বাবার মতো হয়েও না, নির্দোষ মানুষকে ফাঁসিও না। ভেবে দেখো, যদি তুমি তাকে জেলে পাঠিয়ে দাও তবে তার কি অবস্থা হবে, তার জীবন বরবাদ হয়ে যাবে। হাইজু দেশ ছেড়ে চলে যেতে চলেছে, কিন্তু তার যাওয়ার আগে তোমাকে সবকিছু ঠিক করতে হবে। বঙ্গন পরে তার স্কুল জীবনের কথা মনে করে, যেখানে সেনা তার কাছে এসেছিল এবং বলেছিল যে আমার বাবা নির্দোষ, সে কাউকে মারেনি, তোমার বাবা তাকে ফাঁসিয়েছে। আমি শুনেছি তুমি একজন প্রসিকিউটর হতে চাও, আমার আশা তুমি তা হবে যাতে আমি তোমার সামনে সবকিছু ঠিক করতে পারি। এখন বঙ্গন নামসুককে কল করে বলে যে হাইজুকে আমার কাছে নিয়ে এসো, আমাদের তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওদিকে আমরা রায়কে দেখি যে হাইজুর সাথে কথা বলছে। হাইজু জানায় যে সে চলে যাচ্ছে। রায় বলে ঠিক আছে, আমি কিছু জিজ্ঞাসা করতে চাই, তুমি কি সেই রাতে আমার বাড়িতে এসেছিলে? সে অস্বীকার করে এবং বলে আমি আসিনি, জানি না তুমি কোথা থেকে শুনেছো, কিন্তু এটা একদম মিথ্যা। পরে সে চলে যেতে লাগে, কিন্তু তখনই নামসুক পুলিশ নিয়ে চলে আসে এবং তাকে গ্রেফতার করে। রায় তার বাড়িতেই ছিল, কেউ কলিং বেল বাজাচ্ছিল। সে এসে দেখে সেনা দাঁড়িয়ে আছে। সেনা বলে তুমি কোথায় ছিলে? আমি বারবার কল করছিলাম কিন্তু তুমি ধরনি। রায় তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে, তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে যে আমি তোমাকে মিস করছিলাম, আমি তোমাকে কিছু দেখাতে চাই। সে তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং একটি জিনিস দেখায়। সে জানায় এটি ক্লাউড ইউসাং এর ফোন এর সাথে কানেক্টেড, কিন্তু আমি এর পাসওয়ার্ড জানি না। অন্যদিকে বঙ্গনকে দেখি যে হাইজুর সাথে কথা বলছে, অনেক প্রমাণ দেখায়, কিন্তু সে সেগুলো মানে না এবং বলে আমি কিছু করিনি। বঙ্গন বলে যে এর জ্ঞান ফিরেছে এবং সে তোমার সম্পর্কে সব বলে দিয়েছে। এতে হাইজু কিছু বলে না। বঙ্গন পরে বাহিরে আসে, তার বাবা জংশুল তার সাথে দেখা করতে আসে এবং বলে তুমি হাইজুকে এখানে কেন নিয়ে এসেছো, তাকে ছেড়ে দাও। কিন্তু সে জানিয়ে দেয় যে আমি তা করব না, সে মূল সন্দেহভাজন, আমাদের তাকে তদন্ত করতে হবে। জংসুল বলে তুমি কি ভুলে গেছো আমি কি বলেছিলাম? বঙ্গন বলে আমি জানি আপনি কি বলেছিলেন, আপনি মিথ্যেকে সব সময়ের জন্য চাপা দিয়ে দেন, নির্দোষ মানুষকে জেলে পাঠান। আপনি কি আমাকে এটাই শেখাতে চেয়েছেন? কিন্তু এবার আমি এমনটা হতে দেব না, আমি আপনার কথা শুনবো না, আমি আপনার বিরুদ্ধে লড়াই করব। পরবর্তী দৃশ্যে সেনাকে দেখি যে ক্লাউডের পাসওয়ার্ড ক্র্যাচ করার চেষ্টা করছে। অনেক ভেবে সে তার বন্ধুর কাছে মেসেজ করে। তার বন্ধু জানায় তুমি কোথায় চলে গিয়েছিলে, অনেকদিন পর মেসেজ করেছো। সেনা বলে যে আমি এখানেই ছিলাম, আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। পরে সে ইউসাং এর গানগুলো সম্পর্কে কথা বলে। সেনা পরে রায়ের কাছে কল করে এবং বলে আমি কিছু জানতে পেরেছি, আমি তোমার সাথে দেখা করতে চাই। পরবর্তী দৃশ্যে তারা বাড়িতে থাকে। সেনা অনেকগুলো সিডি নিয়ে এসেছিল যেগুলো ইউসাং এর গান ছিল। সেনা জানাচ্ছে যে এই গানগুলোতে কোনো লুকানো মেসেজ থাকতে পারে, আমি এই মেসেজগুলো অনেকবার ক্র্যাক করেছি, আমার মনে হয় ইউসাং কোনো মেসেজ রেখে গেছে, আমাদের এগুলো তদন্ত করতে হবে। পরে দুজন মিলে অনেকগুলো গান শুনে। রায় এখানে একটি দৃশ্য মনে করে যে একবার ইউসাং তার সাথে কথা বলছিল এবং বলছিল যে আমাদের 10ম বর্ষপূর্তি আসতে চলেছে এবং সে একটি মেসেজ সম্পর্কে বলেছিল যা হলো রিমাইন্ড। পরে সে সেনাকে বলে তুমি রিমাইন্ড টাইপ করো। সেনা তাই করে এবং ক্লাউড আনলক হয়ে যায়।
এখানে তারা সেই রেকর্ডিংটি শুনছিল। এই রেকর্ডিং সেখান থেকে শুরু হয় যেখানে বসন ইউসাং এর সাথে কথা বলছিল। বসন বলছিল যে আমি কন্ট্রাক্ট সম্পর্কে জেনে গেছি। এটি সেই একই দৃশ্য ছিল যা আমরা আগেও দেখেছি। বাইরে কেউ ছিল যে বারবার কিপ্যাডে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করছিল। ইউসাং ফোন রাখে এবং রেকর্ডিং চালু করে দেখতে আসে কে। এটি হাইজু ছিল। ইউসাং দরজা খুলে দেয়। হাইজু তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? সে বাড়ির ভেতরে চলে আসে এবং বলে যে আমি রায়ের সাথে দেখা করতে চাই। সে কোথায়? কিন্তু ইরসং তাকে থামিয়ে দেয় এবং বলে তুমি ভেতরে যেতে পারবে না। হাইজু চিৎকার করে বলে যে আমি ওর সাথে দেখা করতে চাই। ইরসং বলতে থাকে যে তোমার কারণে সে অনেক কিছু সহ্য করছে। সে সব সময় যন্ত্রণায় থাকতো কিন্তু এখন এগিয়ে গেছে। তার পিছু ছেড়ে দাও। তুমি মানুষকে ভালোবাসো কিন্তু পরে ধোঁকা দাও, ব্রেকআপ করে নাও। তোমাদের দুজনের মধ্যে সব শেষ হয়ে গেছে। হাইজু রান্নাঘরে আসে, ছুরি দেখে এবং তা তুলে নেয় এবং বলে যে আমি নিজেকে শেষ করে দিতে যাচ্ছি। যদি সব শেষই হয়ে যায় তবে আমি এখানে কি করছি? ইউসাং তার কাছে আসে এবং তাকে এমনটা করতে বাধা দেয়। সে ছুরি কেড়ে নেওয়ার চেষ্টা করছিল এবং এরই মধ্যে আমরা দেখি যে ইউসাং এর গায়ে ছুরি লেগে যায় এবং তার মৃত্যু হয়ে যায়। হাইজু তার দিকে তাকিয়ে থাকে এবং কান্নাকাটি করে। তারা দুজন এই রেকর্ডিং শুনছিল। সেনা রায়ের দিকে তাকায় এবং বলে যে এখন আমরা জানতে পেরেছি কি হয়েছিল। আমাদের এটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু রায় বলে যে আমি ঠিক আছি, আমি আরো শুনতে চাই। হাইজু প্রথমে খুব কাঁদছিল, পরে নিজেকে শান্ত করে ছুরিটি নেয় এবং ভেতরে আসে। সে রায়কে দেখছিল যে নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং ঘুমিয়ে ছিল। পরে সে বাইরে আসে এবং সব পরিষ্কার করতে থাকে। আয়নায় নিজেকে দেখার সময় সে খেয়াল করে যে তার কানের ক্রিস্টালটি নেই, সেটি নিচে পড়ে গিয়েছিল। পরে সে ওটা খুঁজতে থাকে কিন্তু পায় না। তখনই বাইরে থেকে কেউ দরজা নক করছিল এবং এটি ছিল জেই। এখন হাইজু আর কিছু করে না, ইলসাং এর ফোন নিয়ে চলে যায়। যদিও ক্রিস্টালটি ওখানে নিচে পড়েছিল। এখন সে বাগান দিয়ে যাচ্ছিল এবং জেই তাকে কল করে। ফোন বাজতে থাকে কিন্তু সে ফোন সুইচ অফ করে নেয়। সেনা এখন রায়কে বলে যে আমাদের কি করা উচিত। যদি আমরা রেকর্ডিংটি পাবলিক করে দেই তোমাদের দুজনের সম্পর্কে কথা ফাঁস হয়ে যাবে। রায় বলে যাই হয়ে যাক না কেন আমাদের এটা করতে হবে। আমাদের সত্যকে সবার সামনে আনতে হবে। পরবর্তী দৃশ্যে নিউজে আসে যে কিভাবে কি হয়েছে এবং হাইজুকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। বঙ্গনকে দেখি যে সেনার সাথে কথা বলছিল। বঙ্গন বলে যে হাইজু জের সাথে কন্ট্রাক্ট করেছিল। আমাদের মনে হয় সে ইউসাং এর মৃত্যুর দায় তার উপর চাপাতে চেয়েছিল। সেনা তাকে ধন্যবাদ জানায় কারণ সে সঠিক অপরাধীকে ধরেছে। বঙ্গন বলে আমাকে ক্ষমা করে দিও, অতীতে তোমার বাবার সাথে এসব হয়ে গিয়েছে। আমি আশা করছিলাম তোমার বাবা মুক্ত হয়ে যাবেন, তিনি নির্দোষ প্রমাণ হবেন, কিন্তু তা হতে পারেনি। পরে সেনা এবং রায় স্মৃতিসৌধে আসে, ইউসাং এর সাথে দেখা করে এবং ফুল রাখে। পরবর্তী দৃশ্যে রায় জেলে হাইজুর সাথে দেখা করতে আসে, জিজ্ঞাসা করে তুমি কেন এমন করলে? হাইজু সরাসরি বলে দেয় যে এর কারণ তুমি। যদি আমাদের ব্রেকআপ না হতো তবে আমি তোমার সাথে দেখা করতে ওই বাড়িতে আসতাম না এবং ইউসাং এর মৃত্যু হতো না। রায় বলে তোমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি নিজেকে মারতে চেয়েছিলে, কিন্তু তা নয়। যদি আমাকে ভালোবাসতে তবে ছুরিটা ওখানেই রেখে দিতে এবং কিছু করতে না। হাইজু বলে যে যখন আমাদের ব্রেকআপ হয়েছিল তোমার মনে হয়েছিল আমি বিদেশে চলে গেছি, কিন্তু তা ছিল না। আমি ওখানেই একটি হাসপাতালে ছিলাম। আমরা এখানে সেই দৃশ্যটিও দেখি যেখানে সে রায়ের কনসার্ট দেখছিল। হাইজু বলছিল যে আমি তোমাকে আবার ফিরে পেতে চেয়েছিলাম, তাই এসব করেছি, কিন্তু এখন তুমি আমাকে সারা জীবন ঘৃণা করবে। কিন্তু রায় বলে যে আমি তোমাকে ঘৃণা করে নিজের সময় নষ্ট করতে চাই না। পরে সে বাইরে চলে আসে, সেনাও সাথে ছিল, তারা সেখান থেকে চলে যায়। এখন আমরা 1 বছর পরের দৃশ্য দেখি যেখানে সেনা দৌড়ে তার বাড়ির ভেতরে আসে এবং টিভি চালু করে। সামনে গোল্ড বয়েজ এর ইন্টারভিউ চলছিল, রায় সাথে ছিল, তাদের ওয়ার্ল্ড ট্যুর চলছে। রায় দর্শকদের বলছে যে আমি খুব তাড়াতাড়ি আসব, সময় মতো খেয়ে নিও, অসুস্থ হইও না, আমি তোমাকে মিস করছি। সেনা জানতো যে এই কথাগুলো তারই জন্য। সে হাসে এবং এই দৃশ্যের সাথে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী এপিসোডটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই।